বিষয়ে এর আগে পর্যন্ত ঘটে। এইটা একদিক থেকে অভূতপূর্ব। এইটা যেরকম অভূতপূর্ব, আরেকটা ঘটনা হচ্ছে তার চাইতে অভূতপূর্ব। আমরা এতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনার যে আসলে প্রচলিত ফ্রেমওয়ার্ক, উপনিবেশিক রাষ্ট্র যে আমরা বলি কিংবা আসলে এই রাষ্ট্রগুলিকে বলি, এগুলির একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে যে জনগণ যখন আসলে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে কিংবা সরকারকে চ্যালেঞ্জ করে, তখন তাকে আসলে ভয় দেখে, তাকে দমন করতে হয়। তার জন্য গ্রেফতারি আছে, মামলা আছে, জেলে নিয়ে যাওয়া আছে, গুম করা আছে, সর্বোচ্চ হচ্ছে আসলে তাকে গুম করে দেওয়া। এবং এইটা একটা এতদিনের প্রচলিত বিশ্বাস যে কাউকে আসলে মত থেকে খুন করা হলে মানুষ আসলে ভয় পেয়ে চুপ করে যায়, তা আসলে মত পালায়। এই প্রথমবার বাংলাদেশ যেটা আসলে করলো, এটা হচ্ছে ইতিহাসেই অভূতপূর্ব যে একটা দমনের যে সর্বোচ্চ হাতিয়ার, যখন আসলে বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে, তখন আসলে আন্দোলনকারীরা বুক পেতে দিয়ে এটাকে আসলে প্রটেস্ট করছে। আন্দোলনে গিয়ে মৃত্যুবরণ করা, আন্দোলনে গিয়ে শহীদ হওয়া, আন্দোলনে আক্রান্ত হওয়া খুব নতুন কিছু না, কিন্তু আন্দোলনে গুলি করার সময় আসলে বুক পেতে দিয়ে এটা প্রতিরোধ করা যায়। এইটা হচ্ছে আসলে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয়, যেমন অন্যান্য ইতিহাসও দেখে আমার কাছে মনে হয় খুব বেশি নজির আমরা পাবো। এইটা একেবারেই নতুন, এবং এইটা আরো বেশি নতুনের পরে যে একজন আবু সাইদ বুক পেতে দিলে এটা হইতে পারতো যে একটা ঘটনা, একজন ইমোশনাল এটা করেছে, কিন্তু পরিস্থিতি হইলো পরবর্তীতে দেখা যাবে যে এইটা আসলে বুক পেতে দেওয়া একটা পদ্ধতি হিসেবে, আন্দোলনকে মানে সরকারের দমন নীতিকে মোকাবেলা করার একটা পদ্ধতি হিসেবে দাঁড়াইছে। এবং ছাত্ররা আসলে বুক পেতে দিতে দিতে আসলে তারাই সামনে আগে বন্দুকের নল আসলে নুয়ে আসছে, তখন যখন সে দেখছে যে বুক পেতে দেওয়ার মতো আসলে মানুষের অভাব হচ্ছে। এই রকমের একটা অভূতপূর্ব ঘটনার সাথে আসলে এখানকার মানুষ যুক্ত হয়েছে, জনগণ যুক্ত হয়েছে, শিশুরা, বৃদ্ধরা, সাধারণ যে কোনো স্তরের মানুষ এর সাথে যুক্ত হয়েছে। এবং যুক্ত হওয়ার পরে আজকে বাংলাদেশে এটা একটা অভূতপূর্ব ছাত্র গণ অভ্যুত্থানের পরিণত হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই আন্দোলনের নেতৃত্বে ছাত্ররা আছে। ছাত্ররা গতকালকে তাদের যে 9 দফা, যেটার কথা আমরা এখানে উল্লেখ করেছি, 9 দফার মধ্যে কিছু দাবি হচ্ছে আসলে স্থায়ী, আর বাকি কিছু দাবি আছে যেগুলি হচ্ছে আসলে এই সরকারের কাছে করা ছিল। কিন্তু গতকাল তারা 1 দফা ঘোষণা করার পরে 9 দফার অনেক জিনিস অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কিছু জিনিস প্রাসঙ্গিক আছে, সেগুলোকে আমরা আসলে এই আন্দোলনের মধ্যে আমাদের দলিলের মধ্যে আমরা সমর্থন করে যাচ্ছি। 9 দফা হিসাবেই এটা সমর্থন করতেছি, যেহেতু এটা ট্রেডমার্ক, ট্রেড হিসেবে চিহ্নিত হয়েছে, মার্ক। তো সেই জায়গা থেকে গতকালকে তাদের যে আসলে তাদের নেতৃত্বে শহীদ মিনারেরও ইতিহাসে সবচেয়ে যে বড় সমাবেশ, সেই সমাবেশ থেকে তারা যে 1 দফা ঘোষণা করেছে, পরবর্তীকালে প্রথমে একটা ঘোষণা করেছে এবং তারপরে তারা একটা সংশোধিত 1 দফা ঘোষণা করেছে। সেই 1 দফার মধ্যে তারা আসলে সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে ক্ষমতা হস্তান্তরের একটা জাতীয় রূপরেখা প্রণয়ন করবে বলে তারা বলেছে। আমাদের কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি এরকম যে এই জাতীয় রূপরেখাটা প্রণয়ন হওয়া খুব দরকার, কিন্তু পরিস্থিতির মধ্যে এখনো পর্যন্ত আজকেও যেরকম মাঠের ময়দান লড়াই সংগ্রাম, এবং গতকালকেও 2 জন শহীদ হয়েছে, সে অবস্থার মধ্যে তাদের সাথে এটা ডায়ালগ করে দেওয়া, এই পরিবেশটা বাংলাদেশে তৈরি হয়নি। আবার এই সরকারের একটা পরিবর্তন কিংবা আসলে এই সরকারের পদত্যাগের একটা রূপরেখা আসলে এই মুহূর্তে জরুরি মানুষের জন্য। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে নাগরিকদের অবস্থান থেকে কিংবা আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন যে রাজনৈতিক দলের জায়গা থেকে আমাদের একটা দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্বটা পালন করার জায়গা থেকে এই রূপরেখাটা কি হইতে পারে তার একটা সংক্ষিপ্ত খসড়া আমাদের বিবেচনা মতো আমরা আজকে উত্থাপন করেছি। আমরা লিখতে হবে সেইটা সম্পর্কে আমাদের কিছু বন্ধুরা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা সাংবিধানিকতার প্রশ্ন, আন্দোলনের প্রশ্ন। কিন্তু প্রথমে যে প্রশ্নটা আমরা জবাব দিতে চাই, একটা প্রশ্ন হচ্ছে ওনাদের এরকম যে আসলে ছাত্ররা এই আমাদের প্রস্তাবের মধ্যে আমরা বলেছি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতির একটা কাজ হবে হচ্ছে সমস্ত নাগরিকদের সাথে, রাজনৈতিক দল,
ব্যক্তি তাদের সাথে আলাপ করে ছাত্রদের প্রতিনিধিদের সাথে মতামত নিয়ে একটা শর্ট লিস্ট করা, যেখান থেকে একজনকে আসলে প্রধান হিসেবে নিয়োগ করবে। এবং এটার অ্যাপ্রুভাল আমরা চেয়েছি, আমরা বলছি যে এটা ছাত্রদের অনুমোদন সাপেক্ষে এই প্রধান তত্ত্বাবধায়ক বলি, অন্তর্বর্তী বলি, এই সময়ের জন্য যে ধরনের জাতীয় সরকার বলি, এই তর্কগুলি টার্মিনোলজির বাইরে এই সময়ে সরকার পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব যারা নেবেন তাদের প্রধান যে হবে সেইটা আসলে ছাত্ররা ফাইনালি সিলেক্ট করবে। এই কথাটা আমরা বলার মধ্যে দিয়ে একটা প্রশ্নের উদ্ভব হয়েছে যে আসলে ছাত্ররা এত বড় দায়িত্ব পালন করতে সক্ষম কিনা। আমরা মনে করি দুই কারণে আমরা এই প্রস্তাব করছি। একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে তার সকল রাজনৈতিক লড়াইয়ের মূল শক্তি ছাত্ররা ছিল। কিন্তু এই সমস্ত আন্দোলনের পরে ছাত্রদের এই আন্দোলনের ফলটা রাজনৈতিক দলগুলি ভোগ করেছে। ছাত্রদের দাবি দেওয়া এবং স্পিরিট যেটা ছিল আন্দোলনের সেগুলি আসলে আস্তে আস্তে হারায় গেছে। এইবার যাতে এই রকমের কোনো ঘটনা না ঘটে, 90-এর অভিজ্ঞতা থেকে আমরা এটা দেখছি যে আন্দোলনকারীদের যে রূপরেখা সেটা থেকে আসলে পরবর্তী সরকারগুলি বেরিয়ে যেতে পারছে। এইটা যাতে আর ভবিষ্যতে না ঘটে, এত মানুষের যে জীবনদান, আবু সাইদের পরে অন্যরা যারা আসলে মুক্তি দিচ্ছে তাদের যে জীবনদান এটা যাতে আসলে অর্থবহ থাকে, সেই জন্য আন্দোলন যারা করতে পারছে তাদের পক্ষে আসলে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নেয় সম্ভব বলে আমরা মনে করি। এবং এরাই প্রকৃত বিকল্প, যে বিকল্পের প্রশ্ন এতদিন করা হয়েছে তারাই প্রকৃত বিকল্প। কিন্তু আমরা মনে করি যে তারা এখনো পর্যন্ত যেহেতু এটার জন্য প্রস্তুত না, তাহলে তারা আসলে একজনকে সিলেক্ট করার জন্য তারাই যথাযথ কর্তৃপক্ষ হইতে পারে। কিন্তু অন্যদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই সেটা হবে বলে আমরা মনে করি। এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমাদের এখানে আসছে যে আসলে আমরা যে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার কথা বলছি, তারপরে যে আসলে একটা অন্তর্বর্তী সরকার করার কথা বলছি, সে অন্তর্বর্তী সরকার তো এখনকার সংবিধানের সাথে যায় না। তাহলে এটা আমরা কিভাবে এই প্রস্তাবটা করছি? আমরা দেখেন যে আসলে সাংবিধানিক টেকনিক্যালিটি নিয়ে আমি এখানে আজকে খুব বেশি আলাপ করতে চাই না, কিন্তু দুইটা জিনিস আমরা আলাপ করতে পারি। এক হচ্ছে যে আমাদের এই পরিবর্তনটাকে একটা শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তরের জায়গায় আমরা আনতে চাই। আমরা মনে করি যে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল তারা যথেষ্ট পরিমাণ রক্তপাতের ঘটনা এখানে ঘটাইছে, আরও বেশি রক্তপাত বাংলাদেশে হোক এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি, অরাজক পরিস্থিতিও কিন্তু আমরা চাই। সেই জন্য আমরা একটা আইনের ধারাবাহিকতার মধ্যে, সংবিধানের ধারাবাহিকতার মধ্যে শান্তিপূর্ণ পথে ক্ষমতার হস্তান্তর এবং তারপর মানুষের যে জন আকাঙ্ক্ষা, এতদিনের যে ধরনের রাষ্ট্র গঠনের জন্য ৭১ সালে এখানে যুদ্ধ হয়েছে, ৯০ আন্দোলন হয়েছে, এখনো যে এই রাষ্ট্র গঠনের জন্য যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কম ক্ষয়ক্ষতিতে একটা ট্রানজিশন কিভাবে করতে পারে এবং এটা কিভাবে আসলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে হইতে পারে, সেই জায়গা থেকে সংবিধানের স্পিরিট, জনগণের আকাঙ্ক্ষা, আমাদের অতীতের সংবিধানগুলিকে ব্যবহার করার অভিজ্ঞতা, এইগুলিকে বিবেচনায় একসাথে নিয়ে আমরা এই প্রস্তাবটা করেছি যে এরকমের একটা অন্তর্বর্তী সরকার হইতে পারে, যে সরকারটা এইখানে সংবিধানটা কী ধরনের পরিবর্তন করতে হবে, কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে, তার আসলে নাগরিক এবং এক্সপার্টদেরকে নিয়ে এক ধরনের টাস্ক ফোর্স করা। ধরেন স্থানীয় সরকারের কী পরিবর্তন লাগবে, ধরেন আসলে সংসদের কী পরিবর্তন লাগবে, নির্বাচন ব্যবস্থার কী পরিবর্তন লাগবে, এগুলির জন্য এক ধরনের এক্সপার্ট ওপিনিয়ন আছে। আবার আমরা পাশাপাশি গণ আলোচনার কথা বলছি যে জনগণের একটা অভিজ্ঞতা আছে, তাদের দিক থেকে মতামত দিতে পারে, তারা বিভিন্ন রকমের আলোচনা করতে পারে, রাষ্ট্র বা সরকার এটাকে ফ্যাসিলিটেট করতে পারে এবং এগুলির ভেতর থেকে যে আলোচনা উঠে আসে সেগুলির মধ্যে থেকে মূল যে সুর সেইটাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে তারা আসলে সংবিধানের এই পরিবর্তনটা করার জন্য একটা নির্বাচন করে। সেই নির্বাচনের নাম সংবিধান সংস্কার সভা নির্বাচন হতে পারে, অন্য কিছু হইতে পারে, কিংবা ৭০ সালের মতো নির্বাচন হইতে পারে। বিভিন্নভাবে এটা আসলে আমরা যদি একটা মোটামুটি শান্তিপূর্ণ অবস্থায় সবাই মিলে বসতে পারি এবং বাংলাদেশের একটা উত্তরণের জন্য কাজ করে যারা যারা আন্দোলন করতেছেন তারা এটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা একটা পথ বের করতে পারবো। এবং সংবিধানের সবচেয়ে বড় যেটা আসলে মূল কথা, সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ।
সংবিধান যে একটা বৈধ দলিল, সংবিধান যে একটা বৈধ আইন, সংবিধান যে বৈধভাবে বাংলাদেশের সর্বোচ্চ আইন, এটার মূল কারণ হচ্ছে এটা বৈধতা আসে হচ্ছে এটা জনগণের অভিপ্রায়ের একটা প্রকাশ।